শুরু করছি আলোর অপবর্তন পার্ট 4। আজকের খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এখান থেকে নানা রকমভাবে প্রশ্ন আসে। তো বিষয়টা হলো একক রেখা ছিদ্র দ্বারা ফ্রনহফার অপবর্তন। যেহেতু তোমাদের সিলেবাসে ফ্রনহফার অপবর্তন নিয়ে আছে, তাই এইটার উপর ভিডিও প্রশ্ন আকারে দেওয়া হয়েছে। তোমাদের যে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন, সেখান থেকেই প্রশ্নটা দেওয়া হয়েছে। একটি সরু রেখা ছিদ্রকে অবিলম্বভাবে আপাতিত সমান্তরাল এবং এক বর্ণের আলো দ্বারা উদ্ভাসিত করলে যে অপবর্তন নকশা গঠিত হয় প্রয়োজনীয় তত্ত্বসহ ব্যাখ্যা করো। এখানে তা লেখা হয়নি, যে অপবর্তন নকশা গঠিত হয় তা প্রয়োজনীয় তত্ত্বসহ ব্যাখ্যা করো। তোমাদের বইতে প্রশ্নটা এই জায়গাটায় রয়েছে। প্রথম প্রশ্ন, প্রশ্নের উত্তরটা অনেকটাই বড়, তবে এত বড় প্রশ্ন পরীক্ষা হয়তো আসবে না, কিন্তু আলোচনাটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি এই প্রশ্নটা উত্তর বই থেকেই আলোচনা করব এবং দাগ দিয়ে দেব, সেই অনুযায়ী তৈরি করো, কারণ ওখান থেকে ভেঙে ছোট ছোট প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নের নমুনা আমি দিলাম। এই আলোচনাটা পুরো আলোচনাটা কতগুলো প্রশ্নে বিভক্ত হতে পারে। কেন্দ্রীয় বা মুখ্য চরম বিন্দু কাকে বলে, অবম বিন্দু কাকে বলে, অবম বিন্দু গঠনের শর্ত লেখো। এই প্রশ্নটাকেই আবার তোমাদের পাঠ্যপুস্তকে যে প্রশ্ন আছে 2 নম্বর প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্নটায় অপবর্তন ঝালরে প্রথম অবম বিন্দু গঠনের শর্ত প্রতিষ্ঠা করো। এরপরের প্রশ্ন, গৌণ চরম বিন্দু কাকে বলে। শেষ প্রশ্ন, গৌণ চরম বিন্দু গঠনের শর্ত লেখো। আবার অবম বিন্দু গঠন আর গৌণ চরম বিন্দু গঠন এই দুটো নিয়ে একসাথে একটা প্রশ্ন, ফ্রনহফার একক রেখাছিদ্র পরীক্ষায় অপবর্তন পটির চরম বিন্দু এবং অবম বিন্দু উৎপন্ন হওয়ার শর্ত কী। সুতরাং বুঝতেই পারছো আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এখান থেকে প্রশ্ন আসে। তো শুরু করছি আমাদের আলোচনাটা। এখানে একটা পরীক্ষা ব্যবস্থা দেখানো হয়েছে। এখানে একটা উৎস আছে এস, এখান থেকে যে রশ্মিগুলো বের হবে সেগুলো হচ্ছে ডাইভারজেন্ট রশ্মি, ডাইভারজেন্ট রেজ। প্রথম যে লেন্সটা আছে সেই লেন্সের উপর আপতিত হওয়ার ফলে সমান্তরালে পরিণত হয়। এই সমান্তরাল রশ্মিগুলো এখানে যে স্লিটটা রাখা আছে এ বি, মাঝখানে ফাঁকা, অর্থাৎ এটা হচ্ছে রেখা ছিদ্র। যেহেতু একটাই মাত্র ছিদ্র তাই একক রেখা ছিদ্র বলা হচ্ছে, যার বেধ হচ্ছে এ বি। এই বেধের মধ্যিখানে অর্থাৎ মধ্যবিন্দু হলো সি। এবার এই যে রশ্মিগুলো এ বি রেখা ছিদ্রের উপর এসে আপতিত হলো, এখানে যে তরঙ্গ মুখ এ বি রেখা ছিদ্রের উপর আপতিত হয় সেটা হচ্ছে সমতল। কি করে বুঝবো? কারণ এই রশ্মিগুলো হচ্ছে সমান্তরাল, ফলে একটা রেখা দিয়ে বোঝানো হয়েছে। তাহলে সমান্তরাল রশ্মিগুলোর ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ হবে সমতল, যা এ বি রেখা ছিদ্রের উপর এসে আপতিত হয়েছে। এরপর দেখো মাত্র দুটো রশ্মি দিয়ে আমি এঁকে দেখিয়েছি বা এখানে দেখানো হয়েছে। এখানে এই যে রশ্মিটা দেখছো, আমার পেনের চলনটা লক্ষ্য করো, এই রশ্মিটা হচ্ছে পরস্পর সমান্তরাল, ঠিক আছে, এবং সেটা হচ্ছে এই সি, এই যে ডট 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 রেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ক্রিন, পর্দা। এখানে ঝালর উৎপন্ন হবে। এই পর্দার ওপর মধ্যবিন্দু হচ্ছে ও আর সি, এই ও সি হচ্ছে পরস্পর এই পর্দার উপর লম্ব, ও সি লম্ব হচ্ছে এম এন এর ওপর, ঠিক আছে। তাহলে সি ও বা ও সি এই ডট ডট রেখার সাথে এই রশ্মি দুটো পরস্পর সমান্তরাল, ফলে L2 লেন্স দ্বারা প্রতিসরণের পর এই দুটো রশ্মি ও বিন্দুতে মিট করবে, ফলে এখানে একটা খুব উজ্জ্বল পটি তৈরি হবে, উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে। সেটাই হচ্ছে কেন্দ্রীয় বা প্রধান বা মুখ্য চরম বিন্দু বা উজ্জ্বল বিন্দু।
সেটা আলোচনায় ব্যাখ্যা বলা হবে। আর যে রশ্মিগুলো এই সমান্তরালভাবে বের হবে না, কার সাথে সমান্তরাল না, সি ও এই ডট ডট রেখার সাথে যে সকল রশ্মিগুলো সমান্তরাল হবে না অর্থাৎ একটা কোণ উৎপন্ন করবে, সেই রশ্মিগুলো L2 লেন্স দ্বারা প্রতিসরণের পর অন্য যে কোনো বিন্দুতে গিয়ে মিট করবে। ঠিক আছে, এবং O1 বিন্দুতে, মনে করি এই ছবি অনুযায়ী O1 বিন্দুতে মিট করেছে। এখন এই O1 বিন্দুতে উজ্জ্বল বিন্দু নাকি অন্ধকার বিন্দু সৃষ্টি হবে সেটা নির্ভর করবে পথ পার্থক্যের ওপর, অর্থাৎ এই দুটো রশ্মি কত পথ পার্থক্য বা কোন দশায় গিয়ে মিট করছে তার উপর নির্ভর করছে, এবং সেই নিয়েই আমাদের আজকের আলোচনা। এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, তোমাদের বইগুলো খোলো এবং সেখানে দেখো যে ও বিন্দুটা, পর্দার উপর ও বিন্দুর কথা বলছিলাম, সেই ও বিন্দুতে যে চরম বিন্দু সৃষ্টি হয়েছে তার তীব্রতা দেখতে পাচ্ছ কতখানি উঁচু লাগছে, দেখো তার তীব্রতা অনেকটা হাই, অনেক বেশি। আর অন্যান্য যে বিন্দুগুলো সৃষ্টি হচ্ছে, যেটা শর্ত সাপেক্ষে O1 যে বিন্দুতে অন্য রেখাগুলো, অন্য রশ্মিগুলো মিট করছে, সেটা উজ্জ্বল বিন্দু হবে নাকি অন্ধকার বিন্দু হবে সেটা নির্ভর করছে তাদের পথ পার্থক্যের উপর অথবা কোন দশায় মিট করছে। ওকে, তো এখানে যে পরীক্ষালব্ধ ফলাফল পাওয়া গিয়েছে তার উপর গ্রাফ টানা হয়েছে। লক্ষ্য করে দেখো, আই হচ্ছে তীব্রতা, এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, অর্থাৎ যে অপবর্তন ঝালক তৈরি হয়েছে তার মধ্যবর্তী যে মুখ্য চরম বা সেন্ট্রাল ম্যাক্সিমা উৎপন্ন হয়েছে তার তীব্রতা সবচেয়ে বেশি এবং অনেকটাই বেশি। এছাড়া আরও যে আনুষঙ্গিক চরম বিন্দু সৃষ্টি হয়েছে, চরম মানে উজ্জ্বল বিন্দু, I1, I2, I3, এরা হলো গৌণ চরম বিন্দু, এইদিকেও হতে পারে এদিকেও হতে পারে। লক্ষ্য করে দেখো, পাই, 2 পাই, 3 পাই, সেটা হচ্ছে এই দিকে পজিটিভ দিক, এদিকে হচ্ছে মাইনাস পাই, -2 পাই, -3 পাই, সেটা হচ্ছে এই দিকে উল্টো দিকে। হ্যাঁ, সেখানেও I1, I2, I3 দেখানো হয়েছে। আর যদি অন্ধকার বিন্দু সৃষ্টি হয় সেটা হচ্ছে O1, O3, O5, এইভাবে লেখা হয়েছে শর্ত নিরূপণের ব্যাখ্যা করার সুবিধার্থে। দেখো এটা হচ্ছে O2, এটা হচ্ছে O4, অর্থাৎ পয়েন্টগুলো দেখানোর জন্য। ঠিক আছে, তো এটা O1, এটা O2, O2 কিন্তু অবম বিন্দু নয় বা অন্ধকার বিন্দু নয়, কিন্তু অবস্থানগুলো দেখানোর জন্য O1, O3, O5 হচ্ছে অবম বিন্দু। তো কেন এইগুলো তৈরি হচ্ছে তার ব্যাখ্যাটা আমরা দেব। এখন প্রশ্ন অনুযায়ী তোমাদের প্রথমে ছবিটা আঁকতে হবে, এই ছবিটা আঁকতে হবে যেটা বই থেকে আঁকা হয়েছে প্রথম কথা, আর খুব কম ভাষাতে লিখতে হবে যেটুকু আমি বলছিলাম। অর্থাৎ তোমাদের এই যে লেখাটা আছে, এই লেখাটা লিখতে হবে, যদি পরীক্ষায় প্রশ্নটা আসে এই লেখাটা লিখতে হবে। হ্যাঁ, যদি খুব কম ভাষাতে লেখো অসুবিধে নেই, কারণ তুমি অলরেডি এর দ্বারা বুঝিয়েছো। ঠিক আছে, আসল যেটা কথা সেটা হচ্ছে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা লিখতে হবে। তবে তোমাদের পাঠ্যপুস্তকে যে ব্যাখ্যাটা দেওয়া আছে এইটা লিখবে না, দরকার নেই। আমি এই ব্যাখ্যাটা এখান থেকে দিচ্ছি, কেন্দ্রীয় বা চরম অবম বিন্দু থেকে দিচ্ছি। ভালো করে দেখো, যেগুলো আন্ডারলাইন দেওয়া আছে সেখান থেকে দেখো। এবি রেখাছিদ্রের মধ্যবিন্দু হলো সি, এটা পুরোটাই লিখতে হবে, না লিখলে বোঝা যাবে না। তাহলে এবি যে রেখাছিদ্র দেখতে পাওয়া গেছে তার মধ্যবিন্দু হলো সি, এই যে এবি রেখাছিদ্রের মধ্যবিন্দু হলো সি, আর সি ও হলো কেন্দ্রীয় অক্ষ। এবি রেখাছিদ্রের ওপর আপাতিত সমতল তরঙ্গমুখের প্রতিটি বিন্দু সমদশা সম্পন্ন। একবার দেখে নাও, এই যে রেখাগুলো দেখতে পাচ্ছ, এই রেখাটা, সরল রেখাটা, প্রতিটি বিন্দু হচ্ছে সমদশা সম্পন্ন। যেসব অনুতরঙ্গ সি ও সরলরেখার সমান্তরালে যায় সেগুলি L2 লেন্স দ্বারা প্রতিসরণের পর ও বিন্দুতে মিলিত হয়।
ও বিন্দুতে পৌঁছতে তরঙ্গসমূহের কোনো পথপার্থক্য থাকে না, তাই তারা ও বিন্দুতে সমদশায় পৌঁছে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে। ও বিন্দুকে উজ্জ্বল দেখায়, খুব উজ্জ্বল দেখায়। ও বিন্দুকে বলা হয় কেন্দ্রীয় বা মুখ্য চরম বিন্দু। আমি আগেই বলেছি এই যে রেখাটা আর এই রেখাটা কি হচ্ছে না সিও সমান্তরাল এবং তারা সমদশায় ও বিন্দুতে মিট করছে, ফলে এখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে। শুধু তাই নয়, সমদশায় যে মিট করছে তা নয়, পথপার্থক্যও এদের নেই, তাই এরা ও বিন্দুতে মিট করছে এবং খুব উজ্জ্বল বিন্দুর বা পটির সৃষ্টি করছে। এইখানে এই যে উজ্জ্বল পটিটা যেটা এইখানে এই ছবিতে দেখানো হয়েছে, এইটা হচ্ছে চরম বিন্দু বলা হয়। ঠিক আছে, তো আমাদের প্রথম যে আনুষঙ্গিক প্রশ্ন ছিল এই আলোচনার, কেন্দ্রীয় বা মুখ্য চরম বিন্দু কাকে বলে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যদি ঠিক এই প্রশ্নটাই দেয় তো এখান থেকে এত বড় তো লেখা সম্ভব নয়, কারণ এটা হচ্ছে এই যে চিত্রটা, এই চিত্র অনুসারে চরম বিন্দু কাকে বলে সেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাহলে সংজ্ঞাটা কীরকম হবে, আমি সংজ্ঞাটা একটু এখানে আলাদা করে লিখে রেখেছি। সরু একক রেখা ছিদ্র দ্বারা অপবর্তিত আলো পর্দায় একটি বিশেষ সজ্জা গঠন করে, মানে এই সজ্জাটা গঠন করে। এই বিশেষ সজ্জার ঠিক মাঝের অংশে অপেক্ষাকৃত চওড়া ও তীব্র আলোর যে পটি দেখা যায় তাকে কেন্দ্রীয় বা মুখ্য চরম বিন্দু বলে। মানে এইটাকে দেখো খুব সহজ করেই লেখা হয়েছে। আমরা আলোচনা করলাম কেন্দ্রীয় বা মুখ্য চরম বিন্দু এই ব্যাপারটা, খুবই ঠিকঠাক লেখা আছে, কোনো অসুবিধে নেই। অবম বিন্দু মানে অন্ধকার বিন্দু এবং গৌণ চরম বিন্দু মানে অন্যান্য যে উজ্জ্বল বিন্দুগুলো আশেপাশের, মানে অ্যাকচুয়ালি এইগুলো ছোট যে উঁচু জায়গাগুলো, এইগুলোকে গৌণ চরম বিন্দু বলা হয়। এদের গঠন করার যে শর্ত, সেই শর্তটা নিয়ে আলোচনা করব এবং ব্যাখ্যা দেব। দেখো আন্ডারলাইনগুলো একটু ভালো করে খেয়াল করো, এইগুলোই যদি পরীক্ষায় যদি আসে তো তৈরি থাকতে হবে আমাদের। দেখো, কিছু অনুতরঙ্গ থিটা কোণে অপবর্তিত হওয়ার পর L2 লেন্স দ্বারা প্রতিসরণের পর O1 বিন্দুতে মিলিত হয়। O1 বিন্দুটি চরম বিন্দু হবে না অবম বিন্দু হবে তা নির্ভর করে A ও B বিন্দু থেকে নির্গত অনুতরঙ্গদ্বয়ের পথ পার্থক্যের উপর। এটাই আমি বলতে চাইছিলাম। একবার বলে দিই, এই যে চিত্রটা ছবি এঁকেছি তোমাদের বইতেও আছে, এই যে এ বি, এইখান থেকে যে রশ্মিগুলো বের হবে তারা কিছু কোণ উৎপন্ন করবে, ঠিক আছে, এবং এই লেন্সের উপর আপতিত হবে। প্রতিসরণের পর O1 বিন্দুতে মিট করবে, ফলে এই দুটো রশ্মির মধ্যে একটা পথ পার্থক্যের সৃষ্টি হবে। এই দুটো রশ্মির মধ্যে একটা পথ পার্থক্যের সৃষ্টি হবে, আর সেই পথ পার্থক্যের উপর নির্ভর করবে O1 বিন্দুটা চরম হবে না অবম হবে। ঠিক আছে, নেক্সট। এবারে এই ছবিটা একটু লক্ষ্য করো, আর এটাই হচ্ছে চরম বিন্দু এবং গৌণ চরম বিন্দু এবং অবম বিন্দু গঠনের শর্ত নিরূপণ করার জন্য এই ছবিটা দরকার। ছবিটা আগে ভালো করে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, বুঝে নাও। এখানে এটা হচ্ছে এ বি, এর বেদ হচ্ছে এ, এখান থেকে একটা রশ্মি গেছে আর এখান থেকে একটা রশ্মি গেছে। কোন রশ্মিটা বেশি দূরত্ব গেল? এই রশ্মিটা, ঠিক আছে, আর আগের রশ্মিটা এই পথ গেছে, তাহলে কতটা বেশি গেছে? নিশ্চয়ই বিপি। তো কীভাবে করবো না, এখান থেকে একটা ডট ডট লাইন টানবো, BO1 এই রেখার উপর একটা AP লম্ব টানবো, ফলে বিপি হচ্ছে পথ পার্থক্য। আচ্ছা, যদি এটা থিটা কোণ উৎপন্ন হয়, প্রমাণ করে দেখানো যায় এটাও থিটা কোণ উৎপন্ন হবে। থিটাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ঠিক আছে, কারণ এই একক রেখা ছিদ্রের সাথে এই রশ্মিগুলো থিটা কোণ উৎপন্ন করে অপবর্তিত হচ্ছে। তাহলে আমাদের কি লিখতে হবে? এ বিন্দু থেকে BO1, দেখো
BO1, এই রেখার ওপর AP একটা লম্ব টানতে হবে, ফলে পথ পার্থক্য হলো BP। এখন যদি খুব কম লিখতেই হয়, চিত্র থেকে দেখা যায় BP ইকুয়াল টু A সাইন থিটা বলে ডাইরেক্ট লিখে দেবে, কোনো অসুবিধে নেই, কারণ স্যারেরা সবই জানেন। হ্যাঁ, কম সময়ে কম উত্তর লিখে অন্ততপক্ষে তুমি জানো কি না সেটা বোঝাতে পারলেই হবে। তবে ঠিকঠাক ফর্মুলাগুলো লিখতে হবে, আর বোঝার জন্য যতটুকু কম লিখতে হয় লিখবে। তো এই এত কিছু না লিখে চিত্র অনুযায়ী রশ্মি দুটোর পথ পার্থক্য বলে BP ইকুয়াল টু A সাইন থিটা, ডেল ইকুয়াল টু A সাইন থিটা লিখে দিলেই হবে। আচ্ছা, এবারে চলে আসি এর যে ডিস্টেন্স ডি, ডিস্টেন্সটা এখন লাগবে না আমার। এবার কি লিখতে হবে দেখো, অবম বিন্দুর জন্য আমি এখানে আন্ডারলাইন দিয়েছি। O1 বিন্দু অবম বিন্দু গঠনের শর্ত নিরূপণের জন্য, এই যে O1 বিন্দুতে শর্ত নিরূপণের জন্য AB রেখাছিদ্রকে AC ও, আমি কাল্পনিকভাবে কথাটা আর বলছি না কারণ শব্দ কমাতে হবে, AC ও CB, এই দেখো AC আর CB এই দুটো সমান ভাগে ভাগ করে নিতে হবে। AC সমান CB ইকুয়াল টু A/2। ওকে, এবার কেন করলাম তার কারণ আছে। যদি একবর্ণী আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হয়, তাহলে A এবং C বিন্দু থেকে নির্গত তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য λ/2 হবে। যেহেতু এইটা অর্ধেক অর্ধেক হয়ে গেছে, তাই তরঙ্গদৈর্ঘ্যটা অর্ধেক হয়ে যাবে। তো তাত্ত্বিকভাবে আমরা ডাইরেক্ট এটাই লিখছি, কিন্তু কেন অর্ধেক হলো তার বিশদ ব্যাখ্যা অনেক আছে, অত আমাদের দরকার নেই, আমরা শুধু এইটুকু লাইন লিখে দেব। এরপর তরঙ্গ দুটি পরস্পর বিপরীত দশায় মিলিত হয়ে একে অপরকে প্রভাব বিনষ্ট করে। ঠিক আছে, যদি এই যে প্রথম অর্ধে যে দুটো রশ্মি বেরোবে তাদের মধ্যে পথ পার্থক্য হবে λ/2, আর সেটা হলে কি হবে, এখানে যখন তারা মিট করবে একে অপরের প্রভাবকে বিনষ্ট করবে এবং অন্ধকার বিন্দু সৃষ্টি হবে। ঠিক তার পরের লাইনেও একই কথা লেখা আছে, ওই জন্য আমি আর লিখলাম না, কারণ এই পরের অর্ধের কথা বলা হচ্ছে। এবার চলে আসছি আসল কথাতে। তো যদি প্রতিষ্ঠা করতে বলে এবং 2 মার্কস থাকে, ওটা মার্কসের উপর নির্ভর করবে। যদি 2 মার্কস থাকে তাহলে অন্ততপক্ষে এই ছবিটা আঁকতে হবে এবং এই লেখাটা লিখতে হবে, এই লেখাটা লিখতে হবে, লিখে এইখান থেকে লেখা শুরু করতে হবে। ও বিন্দুর উভয় পাশে θ1 অপবর্তন কোণের জন্য প্রথম অবম বিন্দু গঠনের শর্ত। দেখো আমি এখানে ছোট ছোট প্রশ্ন আকারে দিয়েছি, এই জন্যই দিয়েছি। হ্যাঁ, অবম বিন্দু গঠনের শর্ত এতক্ষণ চলছে, এখানেও প্রশ্ন দেওয়া আছে, অপবর্তন ঝালরে প্রথম অবম বিন্দু গঠনের শর্ত প্রতিষ্ঠা করো। মনে করো 2 মার্কস আছে, তুমি তো এক লাইনে লিখে দিলে তো হবে না, তো 2 মার্কসের জন্য তোমাকে প্রতিষ্ঠা করতে বলছে। হ্যাঁ, প্রতিষ্ঠাটা যদি একটু অন্য রকম, সেই জন্যে বলছি। তো এই ছবিটা খুব ছোট করে এঁকে, ছোট করে নয়, আঁকাটা তো আঁকার মতনই করতে হবে, আর এই লেখাটা খুব কম করে আমি দিয়েছি, এটা লিখতে হবে, লিখে এখান থেকে লেখা শুরু করতে হবে যে ও বিন্দুর উভয় পাশে θ1 অপবর্তনের জন্য প্রথম অবম বিন্দু গঠনের শর্ত হবে, যেহেতু এটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং সমান সমান, সেই জন্য A/2 হয়ে গেল, অর্থাৎ CA হচ্ছে A/2, এই যে CA বা AC হচ্ছে A/2, তাহলে শর্তটা হবে A/2 sin θ1 ইকুয়াল টু λ/2, 2 2 কেটে গেলে A sin θ1 λ। এটা হচ্ছে প্রথম অবম বিন্দু গঠনের শর্ত। তাহলে প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। ঠিক আছে, এইটুকু লিখলে চলবে। কিন্তু এই যে প্রশ্নটা দেওয়া আছে, অবম বিন্দু গঠনের শর্ত লেখো বা প্রতিষ্ঠা করো যদি বলে, তাহলে কিন্তু কন্টিনিউ করতে হবে। প্রতিষ্ঠা করলে মানে একটা কথা আমি বলতে চাইছি যে প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে, কিন্তু তোমাকে টোটাল ব্যাপারটা জানতে হবে। ঠিক আছে, এবং তৈরি রাখতে হবে। প্রশ্ন যেভাবে থাকবে তোমাকে সেইভাবে উত্তরটা লিখতে হবে। যদি শুধু অবম বর্তনের জন্য বলে n-তম অবম বিন্দু গঠনের শর্ত জানতে চাই, তখন এটা লিখতে হবে, কেন্দ্রীয় চরম বিন্দুর যে কোনো পার্শ্বে, দেখে নাও এটা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু, তার যে কোনো পার্শ্বে, আমি এইদিকে পার্শ্বে বলছি, xn দূরত্বে ON
তম অবম বিন্দু। সেটা কীরকমভাবে করব না, সাধারণভাবে বলা যেতে পারে, এটা বললাম, ও এন বিন্দুতে এনতম অবম বিন্দু গঠনের শর্ত হবে এ, মানে এটা দেখা দেখি, এ সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা। আমি এখানে কায়দা করে লিখেছি 2n λ/2, কারণ আছে, আমি সেটা কারণটা পরে বলছি। দেখো, যখন ব্যতিচার পড়েছিলাম তখন গঠনমূলক ব্যতিচারের গঠনের শর্তটা কিন্তু এই রকম একটা ছিল, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, আবার নিচের দিকে দেখো, আমি যখন আবার ব্যাখ্যা করব 2n + 1 λ/2, এখানে ব্যতিচারে যখন আমরা পড়েছিলাম ধ্বংসাত্মক ব্যতিচার, তখন কিন্তু এই ধরনের একটা টার্ম দেখেছিলাম। ফলে কি হচ্ছে, দুজনের মধ্যে উল্টো একটা ব্যাপার। ব্যতিচারে যেটা ধ্বংসাত্মক, অপবর্তনের ক্ষেত্রে সেটা গৌণ চরম বিন্দু বা উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে এই শর্তটা। আবার ব্যতিচারে যখন গঠনমূলক ব্যতিচার আমরা পড়েছিলাম শর্ত হিসাবে, তখন 2n λ/2 এই ধরনের একটা ফিগার পেয়েছিলাম, সেটা অপবর্তনের ক্ষেত্রে অবম বিন্দু গঠনের জন্য শর্ত। সুতরাং একটু উল্টোটা, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এবারে অবম বিন্দু গঠনের শর্তটা এই পর্যন্ত, এইটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এন এর মান +-1 +-2 +-3 ইত্যাদি বসালে মুখ্য চরম বিন্দুর উভয় পাশে O1 O3 O5 এই বিন্দুগুলো আমরা পাবো। দেখে নাও, এই দেখো O1 O3 O5 এই বিন্দুগুলো আমরা পাবো। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। গুণে দেখো, এটা প্রথম গর্ত অর্থাৎ প্রথম অন্ধকার, এটা দ্বিতীয় অন্ধকার, এটা তৃতীয় অন্ধকার। এখন মুশকিল হচ্ছে, ছেলেরা গুলিয়ে ফেলে যে প্রথমটা ঠিক আছে O1, কিন্তু দ্বিতীয়টা মানে O3 কেন। অ্যাকচুয়ালি এটা বোঝার সুবিধার জন্য এখানে পয়েন্ট করে দেওয়া হয়েছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তো প্রথম পয়েন্টটা হচ্ছে O1, প্রথম অবম বিন্দু। দ্বিতীয় পয়েন্টটা তো উজ্জ্বল, সেটাকে নতুন একটা নাম দেওয়া হচ্ছে I1, নাহলে তো গুলিয়ে যাবে। আবার 3 নম্বর যেটা O3, সেটা অ্যাকচুয়ালি 2 নম্বর অবম বিন্দু। আবার যেটা 3 নম্বর অবম বিন্দু, সেটা হচ্ছে 5 নম্বর পয়েন্টে আছে। ঠিক আছে, এটা একটু বুঝে রাখতে হবে। দেখো, এখানে স্পষ্ট লিখে দেওয়া আছে যে O1 O3 O5 ইত্যাদি বিন্দুগুলি যথাক্রমে, এটা বি কেয়ারফুল, প্রথম দ্বিতীয় তৃতীয়। সুতরাং একটু সাবধানে থাকতে হবে, এই জায়গাটা গুলিয়ে না যায়। অঙ্ক দেওয়ার সময় তোমাকে যদি তৃতীয় অবম বিন্দুর অবস্থান জানতে চাই, তখন কিন্তু O5টা বের করতে হবে, অর্থাৎ এই শর্তটা অ্যাপ্লাই করলেই হবে। অর্থাৎ এন এর মান তোমার 3 বসাতে পারলেই চলবে। আচ্ছা, এখানে +- চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে কেন্দ্র রেখার উভয় পাশে বোঝানোর জন্য। কারণ এখানে দেখতেই পাচ্ছ ফেসগুলো, দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ, সেই জন্য এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস বোঝানোর জন্য একটা ডান দিকেরগুলো প্লাস, বাঁ দিকেরগুলো মাইনাস। এটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এবং অবম বিন্দু গঠনের শর্ত কিভাবে প্রতিষ্ঠা করবে সেটা বুঝতে পেরেছো। 2 নম্বর থাকলে এই চিত্রটা আঁকতে হবে, এই লেখাটা লিখতে হবে, আর এই লেখাটা লিখতে হবে, এই লেখাটা লিখতে হবে, আর এখান থেকে এইটা লিখতে হবে। একটু লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর 1 নম্বর থাকলে তার উত্তর আমি পরে দিচ্ছি। এবারে চলে আসি, সময় শেষ হয়ে আসছে, গৌণ চরম বিন্দু। এখন এ বি এই বিন্দু থেকে নির্গত তরঙ্গদয়ের পথ পার্থক্য বিপি, সেটা হবে কি অড মাল্টিপুল। এটা দেখো ইভেন মাল্টিপুল, এন এর মান, হ্যাঁ, যদি 1 বসায় তাহলে 2 হচ্ছে, এন এর মান 2 বসালে এটা 4 হচ্ছে, এন এর মান 3 বসালে এটা 6 হচ্ছে। বুঝতেই পারছো, এটা ইভেন মাল্টিপুল, যেটা ব্যতিচারের গঠনমূলক ব্যতিচারের হয়েছিল। আর এখানে হচ্ছে অড মাল্টিপুল, কারণ 2n + 1, এন এর মান তুমি যাই বসাও না কেন তার সঙ্গে 1 যোগ করলে অড মাল্টিপুল হয়ে যাবে, অর্থাৎ বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এন এর মান তুমি 0 বসাও, 0 বসালে শুধু λ/2 হচ্ছে, কিন্তু এন এর মান তুমি 1 বসাও,
এক বসালে তখন 3 হচ্ছে, কিন্তু এখানে জিরোর কোনো প্রশ্ন নেই, এখানে জিরো থাকবে না, বি কেয়ারফুল। এখানে এন এর মান নট জিরো, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, তাহলে এন এর মান 1 বসালে তাহলে সেখান থেকে শুরু হচ্ছে গৌণ চরম বিন্দু। ওকে, তাহলে 3 λ/2, 5 λ/2, তাহলে তখন কি পাওয়া যাবে? O2 পাওয়া যাবে, O4 পাওয়া যাবে। চলে যাও, এখানে চলে এসো, O2 O4, এই O2টাকেই বলা হচ্ছে I1, O4টাকে বলা হচ্ছে I2। ঠিক আছে, তারপরে ও যে 6 পাওয়া যাবে সেটা হবে I3, এটা একটু খেয়াল রাখো। এই যে বিন্দুগুলোর কথা বলা হচ্ছে না, O2 O4 এইসব বিন্দুগুলোতে, অর্থাৎ বিন্দুগুলো ভালো করে খেয়াল করো, এটা অনেকে বোঝে না, ভুল করে ফেলে। এটা O1, এটা O2, এটা O3, এটা O4, এই গ্রাফটা ভালো করে রপ্ত করো। এটা হচ্ছে O5, তাহলে O1 O3 O5 এরা হচ্ছে অবম বিন্দু, আবার O2 O4 এরা হচ্ছে চরম বিন্দু, প্রথম চরম বিন্দু, দ্বিতীয় চরম বিন্দু। সুতরাং এই ছবিটা একটু খেয়াল রাখতে হবে আর শর্তগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে কি হচ্ছে, O2-তে প্রথম, O4-এ দ্বিতীয় চরম বিন্দু তৈরি হচ্ছে। কেন না, এই সকল বিন্দুতে আসল কথা সমদশায় উপরিপাতিত হয়। ঠিক আছে, এখন আমরা পড়ব চরম বিন্দু এবং অবম বিন্দু কাকে বলে। চটপট একটু দেখে নিই। অপবর্তন ঝালরে মুখ্য চরম বিন্দু দুপাশে মধ্যবর্তী সর্বোচ্চ ও প্রথম গৌণ চরম বিন্দুর মধ্যবর্তী স্থানে এবং অন্যান্য গৌণ ও সর্বোচ্চ বিন্দুগুলির মধ্যবর্তী স্থানে সমান দূরত্বে অবস্থিত যথেষ্ট কম আলোকিত বা অন্ধকারাচ্ছন্ন কতগুলো বিন্দু দেখা যায়, এদেরকে অবম বিন্দু বলে হয়। আমি ফটো পাঠিয়ে দেবো, এখান থেকে লিখে নেবে। আর হ্যাঁ, গৌণ চরম বিন্দু শতটা তো বলা হলো না, সরি এক্সট্রিমলি। তাহলে n তম চরম বিন্দুর আনুষঙ্গিক অপবর্তন কোণ যদি θn ড্যাশ হয়, θn ড্যাশ বলা হচ্ছে, তাহলে a sin θn ড্যাশ, তখন 2n + 1 λ/2 লিখতে হবে। n এর মান হবে ±1 2 3 এরকম করে। ওকে, এবারে আমরা বলি চরম বিন্দু, গৌণ চরম বিন্দু কাকে বলে। অপবর্তন ঝালরে মুখ্য চরম বিন্দুর দুপাশে অবম বিন্দুগুলির মধ্যবর্তী স্থানে সমদূরত্বে অবস্থিত ক্রমহ্রাসমান তীব্রতার, মানে ক্রমশ কমে যাবে তীব্রতা, কতকগুলো আলোকিত বিন্দু রেখা বা বিন্দু বা রেখা দেখা যায়, এদেরকে বলা হচ্ছে গৌণ চরম বিন্দু। এবারে আমি আলোচনা করব, এটা পরীক্ষায় আসার মতন, ফ্রনহফার একক রেখাছিদ্র পরীক্ষায় অপবর্তন প্রতি চরম বিন্দু অবম বিন্দু উৎপন্ন হওয়ার শর্ত কী, অলরেডি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় ঠিক কী লিখবে সেটা আমি বলছি। দেখো, যদি দুটো প্রশ্ন একসাথে আসে তাহলে 2-এর বেশি থাকবে না। প্রথমটা অবমের জন্য 1 নম্বর, চরমের জন্য 1 নম্বর। ফ্রনহফার এটা যুগ্ম হবে না, এটা একক রেখা হবে। হ্যাঁ, ভুল ছাপা হয়েছে। অপবর্তন ঝালরে অন্ধকারপট্টি উৎপন্ন হওয়ার শর্ত দেখো, চিনতে পারছো, a = sin θ = ±n λ। দেখো, তোমাদের বইয়েতে কিন্তু প্লাস মাইনাসটা ছিল না, সেখানে n এর মান ±1 2 3 লেখা হয়েছিল। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, একই রকম ব্যাপার। দেখো, এখানে n এর মানটা 1 2 3 লিখেছে, দেখো প্লাস মাইনাস নেই, কারণ এখানে প্লাস মাইনাসটা লিখে দিয়েছে। তোমাদের বইয়েতে ওটা ঠিক আছে, এইটাও ঠিক আছে। এখানে এ হচ্ছে প্রতিটি ছিদ্রে, প্রতিটি নয়, ছিদ্রের প্রস্থ হবে, কারণ এখানে যুগ্ম লিখেছি তো, ছিদ্রের প্রস্থ লিখবে। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, থিটা হচ্ছে অপবর্তন কোণ, এন হচ্ছে পটিক্রম সংখ্যা। এবার উজ্জ্বল পটি সৃষ্টির শর্তটা কী হবে, a sin θ = ±2n + 1 λ/2, n এর মান 1 2 3। তবে তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এখানে প্লাস মাইনাসটা লিখবে না, এই জায়গাটা লিখবে +-1 +-2 +-3। এখানেও তাই লিখবে, প্লাস মাইনাসটা লিখবে না, এখানে লিখবে +-1 +-2 +-3। ওকে, শুধু এইটুকু খুব ছোট্ট উত্তর লিখবে, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আর যদি বড় প্রশ্ন দেয়, যেটা কিনা আমি এখানে বলেছি বড় প্রশ্নটা, তাহলে যা যা আলোচনা করলাম সেটাই গুছিয়ে তোমাদের লিখতে হবে। আর তার মধ্যে আনুষঙ্গিক ছোট ছোট যে প্রশ্নগুলো সেগুলো আমি আলোচনা করেছি সেই মতন রেডি করবে। ধন্যবাদ।